উপযুক্ত প্রার্থী নেই নির্বাচন বর্জনকারীদের, দ্রব্যমূল্যে নিম্ন আয়ের মানুষের কিছুটা কষ্ট আছে, হাহাকার নেই বলেছেন প্রধানমন্ত্রী। মেডিকেল চেকআপ শেষে হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া, বিদেশে নিয়ে তার লিভার ট্রান্সপ্লান্ট জরুরি জানিয়েছেন চিকিৎসক। রাজনীতির দখলে বিচার প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, অভিযোগ টিআইবির নজরদারিতে থাকবে রাষ্ট্রবিরোধীরা, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। তাপদাহের যন্ত্রণা, চট্টগ্রাম সহ কয়েক জায়গায় স্বস্তির বৃষ্টি, ঢাকায়ও হবে 2-1 দিনে, চলতি মাসের মাঝামাঝিতে ঘূর্ণিঝড়ের শঙ্কা। 3 দিনের রিমান্ডে কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার, মৃত্যু সনদ জালিয়াতি ও দাফনে ব্যাপক অনিয়মের প্রমাণ পুলিশের হাতে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট বর্জন করে তাদের আসলে নির্বাচন করার মতো উপযুক্ত নেতা নেই। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। শেখ হাসিনা জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে মজুতদারির বিরুদ্ধে সরকার তদারকি করছে। নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট আছে, তবে হাহাকার নেই। ফিলিস্তিনে গণহত্যা ও আমেরিকায় ছাত্র আন্দোলন দমনের তীব্র সমালোচনা করেন তিনি। প্রশ্ন তোলেন মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়েও। থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট রকুনুজ্জামানের। বৃহস্পতিবার গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে থাইল্যান্ড সফরে আসিয়ান অঞ্চলসহ কৃষি ও পর্যটনে উন্নত থাইল্যান্ডের সাথে সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হওয়ার সুখবর দেন তিনি। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে থাইল্যান্ডের সহযোগিতার কথাও জানান শেখ হাসিনা। যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল, এটাই তো তারা ভুলে যায়। আর অনেকেই নানা ধরনের কথা বলে। আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। আর আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না, 15 বছর আগে দেশের অবস্থাটা কী ছিল। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপির উপজেলা নির্বাচন বর্জন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে। পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে, বা প্রধানমন্ত্রী কে হবে, বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে, তখন তো আপনাকে একটা ছুতো খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে। এখন একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। দ্রব্যমূল্য পরিস্থিতিতে নির্দিষ্ট আয়ের মানুষের কিছু কষ্ট হলেও এ নিয়ে হাহাকার নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী। এখন আর ডাল ভাতের জন্য কাঁদে না। এখন গরুর মাংসের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন? তার মানে মানুষ সেই লেভেলে, সেই জায়গায় উঠে এসেছে, এটা তো স্বীকার করতে হবে। ফিলিস্তিনে গণহত্যা ও আমেরিকায় ছাত্র আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যেভাবে গণহত্যা চলছে, এটা অমানবিক। আর সব থেকে বড় কথা, আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর
বিএনপির সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয়। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয়। এটাই হচ্ছে মানে সবথেকে দুর্ভাগ্যের। এছাড়া বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানোর উপর আবারও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম দিনে ঝিনাইদহ 1 আসনের প্রয়াত সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আব্দুল হাইয়ের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রস্তাবের উপর আলোচনায় বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল হাইকে একজন নিবেদিত প্রাণ ও ত্যাগী ব্যক্তিত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার মতো সংসদ সদস্য ছিল বলেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে পেরেছে সরকার। এর আগে অধিবেশন শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সদস্যরা হলেন আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল ও জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু। মনোনীত সংসদ সদস্যরা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করবেন। এদিকে সংসদ বৈঠক শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের অধিবেশনের মেয়াদকাল ও অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয় সভায়। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন চলবে 9 মে পর্যন্ত। তখন ঝিনাইদহ সহ নেতা কর্মীদের জনাব আব্দুল হাই ছিলেন একজন প্রথিতযশা স্বাস্থ্যকর্মীকে হারালেন একজন বিশ্বস্ত সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ সরকার এসেছে। আর আওয়ামী লীগ সরকার এসেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে, মানুষের সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে। বাংলাদেশের জনগণ আজকে একটা মর্যাদা নিয়ে চলতে পারে বিশ্ব দরবারে, এবং এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই জন্য যে আব্দুল হাইয়ের মতো এই ধরনের ত্যাগী নেতা কর্মী ছিল বলেই এই সাফল্য আমরা আনতে পেরেছি। যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিল, সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে কাজ করেছেন, অর্পিত দায়িত্ব পালন করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্ট অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিদেশে নিয়ে দ্রুত তা করার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা শেষে রাত 8:55 বাসায় পৌঁছান তিনি। ডাক্তার জাহিদ আরও জানান, মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পরামর্শ দিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন মোটামুটি সুস্থ আছেন উল্লেখ করে ডাক্তার জাহিদ হোসেন জানান, তার হার্টে রিং পরানো হয়েছে, কিডনি জটিলতায় ভুগছেন তিনি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্ট 6 মাস দেরি হয়ে গেছে বলে উল্লেখ করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক। যত দ্রুত সম্ভব আমরা ওনাকে এই লিভার ট্রান্সপ্লান্টেশনের সুযোগ সম্বলিত কোনো সেন্টারে, আধুনিক মডার্ন সেন্টারে নিয়ে যেতে পারবো, ওনার পরিবার নিয়ে যেতে পারবে, দল নিয়ে যেতে পারবে, তত ওনার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। কাজেই এখন নির্ভর করছে কত দ্রুত ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া যায়, তার উপরে নির্ভর করছে আগামী দিনে দেশনেত্রীর স্বাস্থ্য এবং ভবিষ্যৎ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো উপায়ে ক্ষমতা দখল করাই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণকারীদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখল এবং তা অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাট তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশের ললাটে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক লেপন করেছিল। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয়, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত দলও নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 1975 সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পতনের ভয়ে বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিদেশি পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন তারা। তাবদাহে সাধারণ মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে রাজধানীর বাড্ডায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, তপ্ত তাবদাহে সাধারণ মানুষ দুর্বিষহ জীবন পার করলেও কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করছে, বিএনপির ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে। সরকারের চুরি, মহাদুর্নীতি, লুটপাটের কারণে দেশের করুণ এই অবস্থা। বিএনপি 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জন করেছে। যেখানে নির্বাচন হবে সেখানেই ভোটারদের নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি। বিচার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রাজনীতির দখলে চলে যাচ্ছে, সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গত 2 বছরে পরিবেশ নিয়ে সংবাদ করতে গিয়ে 43 জন সাংবাদিক নির্যাতিত হয়েছে বলে জানান তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করা সরকারের ইচ্ছা নয়, তবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে তাদের নজরদারি করা হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে সেমিনারের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আলোচনায় উঠে আসে পরিবেশ সহ নানা বিষয়ে সংবাদ তৈরি করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হন সাংবাদিকরা। অনেক ক্ষেত্রে সাংবাদিকদের নির্যাতনও করে থাকেন অনিয়মে জড়িতরা। তবে এসবের পরও সঠিক তথ্য তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বক্তারা। নানা কারণে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। আমাদের কি স্টেট ইনস্টিটিউশনস যাদের হাতে জবাবদিহিমূলক গভর্নেন্স নিশ্চিত করার কথা, আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন বলি, আমাদের বিচারিক প্রক্রিয়া বলি, আমাদের বিভিন্ন কমিশনসগুলো বলি, সেগুলো কিন্তু আমাদের যে জিরো সাম পলিটিক্যাল গেম, সেই গেমটাকে এগিয়ে নেওয়া যাওয়ার স্বার্থে কিন্তু আমরা সেগুলোকে পলিটিক্যালি ক্যাপচার করে ফেলেছি বা ক্যাপচার হতে দিয়েছি। যে কারণে আমি যেটা বলছি যে ওই যে আইনি কাঠামোর দুর্বলতাকে ব্যবহার করে অপব্যবহার করে টার্গেটেড অ্যাবিউজ হয়, সেটার সাথে আবার অংশীদার হয়ে যায় কিন্তু আমাদের যা স্টেট ইনস্টিটিউশনসগুলোর একাংশ, যারা আবার এই চোখসাজস্যের ফলে আবার লাভবান হন। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন জরুরি। এগুলো একটি আরেকটির সাথে সম্পৃক্ত। পরিবেশ সহ মানুষের আগ্রহ আছে এমন বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের সক্ষমতা ও সুরক্ষা থাকতে হবে। সেমিনারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। তবে ভুল তথ্য ও অপপ্রচার বন্ধে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, সেটাকে যেমন আমার অ্যাকাউন্টেবল করতে হবে, সেজন্য আমার আইন দরকার। একই সাথে এই আইনের অপব্যবহারের যারা অপচেষ্টা করবে তাদেরকেও আমরা যাতে সাজার আওতায় আনতে পারি সেটা নিয়েও চিন্তা করেন, এটা নিয়ে কথা বলেন। ডেটা প্রোটেকশন আইনটাকে আমি নিয়ে আসি, কোন কোন ধারাগুলো নিয়ে আপনাদের ইস্যু আছে এটা ফ্ল্যাগ করেন, আমরা এটা একটু দেখি, তারপর আমরা এটা আলাপ করবো। আমার কথা হলো যে আপনাদের যেখানে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা ক্ল্যারিফাই করব, যেখানে আপনাদের যুক্তি সঠিক আছে সেটা আমরা পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করব। কারণ দিন শেষে আমাদের কিন্তু কোনো ইচ্ছা নাই যে গণমাধ্যমের স্বাধীনতায় খর্ব করা, নজরদারি করা। আমরা নজরদারি তাদের করতে চাই তারা রাষ্ট্রের এগেনস্টে কাজ করছে। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বেশি সংখ্যক গণমাধ্যমের লাইসেন্স দেয় প্রমাণ করে সরকার এর স্বাধীনতায় বিশ্বাসী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আগামী 2রা জুন পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। পরে ডক্টর ইউনুস সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার দেশের মানুষের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিন আবেদন করেন তার আইনজীবী। একই সঙ্গে শুনানি পেছানোরও আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও উভয় পক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সঙ্গে পূর্ব শর্তে সব আসামিদের জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে মামলা কার্যক্রম নিয়ে একে অন্যর বিরোধিতা করেন দুদক ও বিবাদীর আইনজীবী। সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। গতকালকে তিনি বলেছেন এই মামলা
ট্রান্সফার করার ক্ষমতা নেই। আজকে তিনি দরখাস্ত দিয়েছেন, তাকে ট্রায়াল কমেন্সমেন্ট হওয়ার আগেই তাকে কাগজ দিতে হবে। এগুলো তো ঠিক না। আইনে কিন্তু আছে, কিন্তু আদালতে যে তিনি আইনের যে ভাষা, সেই ভাষায় যে আবার অত্যন্ত নীরব ভাবে সময় চান, স্যার আমাকে সময় দেন, আর এখানে এসে তিনি যেভাবে বক্তব্য দেন এটা সঠিক না। আমি বলবো আইনজীবী হিসাবে বই পুস্তকের আলোকে আইনানুগ পদ্ধতিতে বক্তব্য দেওয়ার জন্য। ডক্টর ইউনুস বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি। আমাকে পদ্মা নদীতে দুবার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অব্যাহত অতি তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, অস্বস্তি আর ভোগান্তি চরমে উঠেছে সাধারণ মানুষের। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী ও কৃষিজীবীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। নাকাল জনজীবন, কিছুতেই ফিরছে না স্বস্তি। এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বাড়িয়েছে আরও। ভ্যাপসা গরমে শান্তি পেতে বেশি বেশি গোসল আর ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয় পান করছেন অনেকে। তাপমাত্রা অনেক ভাড়া হইতে হচ্ছে না, কি করে খাবো, এখন লোকজন তো বেরোচ্ছে না। আমরা রাস্তাঘাটে যে করে খাবো, দেশে চালি খাবো, কি একটা কর্ম করে খাবো, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এদিকে তীব্র গরম থেকে শ্রমজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত, খাবার পানি, স্যালাইন, ক্যাপ ও ছাতা বিতরণ করেছে জেলা পুলিশ। কাঠফাটা রোদে মেহেরপুরে গ্রাম ও শহরের ব্যস্ত সড়কগুলো এখন অনেকটাই ফাঁকা। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। বিপাকে রিক্সা ও ভ্যান চালকরা। শোচনীয় অবস্থা প্রাণীকুলেও। মুখ পুড়ে যাচ্ছে তো কোনো রকম চলছে। তারপরে বেশি অসুবিধা হচ্ছে আমাদের এই রোদে যে দাঁড়িয়ে থাকবো, টায়ারও গরম হচ্ছে, সময় গাড়ি লিকও হয়ে যাচ্ছে। বিশাল তাপ, এর আগে এরকম তাপ ছিল না। আল্লাহ সব এই তাপ দিয়েছে, সব মালিক গাছপালা সব কেটে বেরিয়েছে, ওই রাস্তা যাওয়ারই তো নেই। প্রচন্ড হিট, গরু বাছুর ছাগল মুরগি প্রচন্ড, পশু পাখি সমস্ত কিছুই যায় অবস্থা। পানি ধরেন ফ্রিজ আপ না করলে কোনোভাবে খাওয়া সম্ভব হচ্ছে না, আর বাইরে এতটাই হিটের অবস্থা যে ছাতা ছাড়া বেরোনো কোনোভাবে সম্ভব হচ্ছে না। পাবনায় দীর্ঘস্থায়ী অতি তীব্র তাপমাত্রায় চরম বিপাকে সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। অসহ্য গরমের সাথে লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন। মানে এত রোদের তাপ, মনে করেন থাকাই কঠিন, খুব রিস্ক। কষ্ট আছে, আগে যদি 300 কামাই করতাম, এখন 150 টাকা কামাই হচ্ছে। আমার সংসার চালানি কষ্ট হয়ে গেছে। শ্রমজীবী মানুষের দারুণভাবে কষ্ট হচ্ছে, কাজ করতে পারছে না। তারপরে আছে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের একটা ভয়াবহ সংকটনের কারণে মানুষের জীবনযাত্রায় নাবিশ্বাস উঠছে। তাপদাহে পুড়ছে চাঁপাইনবাবগঞ্জের মানুষও। জেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। রাজশাহীর তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এতে প্রচন্ড গরম, গরমে কাজ করতে পারিনি। প্রচুর গরমে ঠিক থাকতে পারি না, গা হাত মনে করে চিটচিট করে, আর পানি পিপার সাথে মুখ শুকিয়ে যায়। সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত সাতক্ষীরাও। দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা। অতি তীব্র তাপদাহে মারা যাচ্ছে ঘেরের চিংড়ি মাছ, ঝরে পড়ছে গাছের আম। তীব্র তাপপ্রবাহে কোথাও মিলছে না স্বস্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে তীব্র তাপদাহের পর অবশেষে দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় 28 মিলিমিটার। বজ্রপাতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে 6 জনের মৃত্যু হয়েছে। গুঁড়ি বৃষ্টি হয়েছে ঢাকার কয়েক জায়গায়ও। সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি ও পৌর এলাকার সিলেটিপাড়ায় বজ্রসহ বৃষ্টি হয়। সিলেটিপাড়া এলাকায় কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় বজ্রপাতে একজন মারা যান। সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ির বড়াদম মুসলিম ব্লক এলাকায় বজ্রপাতে মারা যান এক বৃদ্ধ। এদিকে সকালে খাগড়াছড়িতেও স্বস্তির বৃষ্টি নামে। এ সময় বজ্রপাতে মাটিরাঙ্গায় এক শিশুর মৃত্যু হয়। এক পশলা বৃষ্টিতে চট্টগ্রামের নাগরিক জীবনে নামে স্বস্তি, কিন্তু তা বেশি সময় স্থায়ী না হওয়ায় তাপপ্রবাহ থেকে মুক্তি মেলেনি মহানগরবাসীর। কক্সবাজারে বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 জনের। অন্যদিকে 2-1 দিনের মধ্যে ঢাকা বিভাগেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসের মাঝামাঝি সময়ে ঘূর্ণিঝড়ের শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গরমে অতিষ্ঠ যখন জনজীবন, তখন সকালে আকাশ অন্ধকার করে বহু প্রতীক্ষিত এক পশলা বৃষ্টি ঝরল চট্টগ্রামে। মাত্র 20 মিনিটের এই বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা স্বস্তি আনলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। শুষ্ক হয়ে থাকা বাসাবাড়ি কিংবা সড়ক নিমিষেই শুষে নেয় এই বৃষ্টির পানি। সড়কে কিংবা অলিগলিতে তা গড়ানোর সুযোগ পায়নি। অন্যদিকে বৃষ্টি হয়েছে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও। চট্টগ্রামের পর এবার ঢাকা বিভাগেও বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমতে থাকা ঢাকা বিভাগের পূর্বাংশে স্বস্তি আসতে পারে 2-1 দিনেই। তবে সারা দেশে বৃষ্টি হতে পারে 4 তারিখের পর। ঢাকাতে সন্ধ্যার দিকে অথবা রাত্রে কোনো এক সময় ঢাকার পূর্বের যে অংশগুলো আছে, সেই ঢাকা বিভাগের পূর্বের যে অংশগুলো আছে, সেই কোথাও কোথাও বৃষ্টিপাতের চান্স আছে, সন্ধ্যার পরে থেকে আছে। সংস্থাটি বলছে এ মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। সাগরে এই মাসের 15 তারিখের পরে এই মাসের মধ্যে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ আরো ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। এদিকে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীতে। তবে ভ্যাপসা গরমে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ। কিছুটা আগের চেয়ে তাপমাত্রাটা অনেক কমছে, কিন্তু বৃষ্টিটা হলে আর একটু কমতো, তো আমাদের একটু রিক্সা চালায় মনে করেন ঠান্ডা আরাম পাইতাম। আবহাওয়া অফিস বলতেছে যে বৃষ্টি হইব, আজকালের মধ্যে বৃষ্টি হইব, কিন্তু এটা খালি বলিচ্ছে, কিন্তু বৃষ্টি তো হইতেছে না। আবহাওয়া অফিস বলছে, ওনার থিওরিতে উনি বলছেন, আমরা ওনার মন্তব্য করবো না, কেন বলছেন। আর যা কিছু করার মন আল্লাহ তাআলাই করবেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলায় আদালত এই আদেশ দেয়। এদিকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে লাশ দাফনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 3টি মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত মিল্টন সমাদ্দারের 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা পুলিশ। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি বৃহস্পতিবার তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 3টি মামলা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, মিল্টনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সব তথ্য বের হয়ে আসবে। লাশ দাফন করা সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই, না সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি। আর বাদী আরও 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা রুজু হয়েছে। ডিবি প্রধান জানান, প্রয়োজনে মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি। তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মোকামুখি করব। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটা তো সদুত্তর দিতে পারে নাই। গ্যালমান শফি,
বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরশুদ্দিনের মতে জোর করে ব্যাংকের মার্জার বা একীভূত করা ঠিক নয়। বলেন, কোনো দুর্বল ব্যাংকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করলেই সেই ব্যাংক সবল হয়ে যাবে না। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর ফরশুদ্দিন বলেন, দুইটি ব্যাংক একীভূত হতে তাদের নিজেদের সম্মতি নেওয়া জরুরি। এই পদ্ধতিতেই সারা পৃথিবীতে হয়। তার মতে ঋণ খেলাপি, কর খেলাপি, পাচারকারী একই সূত্রে গাঁথা। অর্থনীতি ও ব্যাংক খাতের স্বার্থে শক্তিশালী বাংলাদেশ ব্যাংক ও দক্ষ অর্থ মন্ত্রণালয় জরুরি। ডক্টর ফরশুদ্দিন আরও বলেন, এই মুহূর্তে ব্যাংকে আমানত আসা দরকার। আমানতের বিমার হার 1 কোটি টাকা করা গেলে মানুষের ঘরের টাকা ব্যাংকে ফিরে আসবে। অর্থনীতির আকার বৃদ্ধির সাথে দেশে বৈষম্য বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হইতে পারে, এক ব্যাংক আরেকটা ব্যাংকে হস্টাইলভাবে টেক ওভার করতে পারে, এগুলো আছে। কিন্তু বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে বোধহয় করা ঠিক হবে না আমার মনে হয়। আমানতের বিমা এখন 1 লক্ষ, এটাকে 1 কোটি টাকা করা দরকার। তাহলেই কিন্তু আমানতকারীরা অনেক ভরসা পাবে, তারা টাকা পয়সা ঘরে না রাখা ব্যাংকে রাখবে। অপচয় দুর্নীতি বন্ধ না করে দাম বৃদ্ধি করে জ্বালানি খাতের ভর্তুকি তুলে নেওয়া যুক্তিসঙ্গত নয়। এতে সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার না বাড়িয়ে আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করছে সরকার। ভর্তুকি তুলে নেওয়া একমাত্র সমাধান নয়। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার সকালে অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্য বৃদ্ধি নয়, জ্বালানির সুবিচার চাই শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, জ্বালানি খাতের পরিকল্পনায় সরকারের কৌশলগত ভুল রয়েছে। এই খাতের জন্য চুরি, দুর্নীতি, অপচয়ের দায় কেন জনগণ নেবে, এমন প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। IMF চাইবে আর আমরা দিয়ে দিব, তা তো হতে পারে না। আমাদের নিজেদের আমরা ইনডেমনিটি দিয়ে দিব, আমাদের দুর্নীতিকে মোকাবেলা করব না, আমাদের অস্বচ্ছতাকে মোকাবেলা করব না, আমাদের অদক্ষতাকে মোকাবেলা করব না, আমাদের প্ল্যানের ঘাটতিকে মোকাবেলা করব না, আর বিদেশের চাপের কাছে ক্রমাগত নতি স্বীকার করে দেশটাকে বিসর্জন দিব, সেটা তো হতে পারে না। সব অনিয়ম, চুরি সবই বাদ দিই। এই যে ফার্নেস অয়েলের, আমি যে প্রাইভেট সেক্টরকে এত চড়া দামের বিদ্যুৎ কিনে আমি বিদ্যুৎ দিচ্ছি, আমার নিজের বিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে, আমার গ্যাস নাই, কয়লা নাই, আমি সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করতে পারছি না, আমি তাদের বিদ্যুৎ থেকে বিদ্যুৎ নিচ্ছি কেন? এগুলো কি IMF এর চোখে পড়ে না? বক্তারা বলেন, দুর্নীতি করে যে ব্যয় বেড়েছে তার সমাধানের জন্য জ্বালানি খাতের দাম বৃদ্ধি করছে সরকার। আইন পরিবর্তন করে এক ধরনের খেয়াল খুশি অনুযায়ী ব্যয় বৃদ্ধির সুযোগ দিয়েছে এবং সেটা অটোমেশন করে নিয়ে সেই ব্যয় সমন্বয় করে মূল্য বৃদ্ধি করে নেওয়া হয়েছে। আর অজুহাত দেখানো হচ্ছে বিদেশে তো বাজার রিয়েলি কম্পিটিটিভ, স্বচ্ছ, সেখানে স্বচ্ছ প্রতিযোগিতা এনশিওর করা হয়। এখানকার মতো এরকম যে প্রতিযোগিতাহীন বিনিয়োগ করে এইভাবে ব্যয় বাড়ায়, এইভাবে অটোমেশন করে সেটাকে জায়েজ করে নেওয়া। অপচয়, অমুচব্যয়িতা, দুর্নীতি, অস্বচ্ছতা এসব দূর করার পর যদি দেখা যায় তারপরেও ভর্তুকি দিতে হবে, তখন মূল্যবৃদ্ধির কথাটা হয়তো ভাবা যেতে পারে। প্রতিযোগিতাহীন বাজার তৈরি করে জ্বালানি খাতে লুণ্ঠন করা হয়েছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। লাভ নয়, লোকসান নয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। 2-1টি জেলায় বৃষ্টি হলেও বৃষ্টির দেখা নেই রাজধানীতে। গরমে হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া মানুষের। রাজধানীর বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মাঝে খাবার সালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করছেন একদল শিক্ষার্থী। ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এবং সিলভার লাইনিং এর যৌথ উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। চলমান তাপ প্রবাহে দুর্ভোগে সাধারণ মানুষ।
সবচেয়ে বেশি দুরবস্থা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। ৭৬ বছরের রেকর্ড টানা তাপ প্রবাহের মধ্যেই পেটের তাগিদে কড়া রোদে পিচ ঢালা পথে রিকশা, সিএনজি, ঠেলাগাড়ি চালাতে হচ্ছে তাদের। শ্রমজীবী এসব মানুষকে গরমে একটু প্রশান্তি দিতে গুলশান, বনানী সহ রাজধানীর বিভিন্ন জায়গায় খাবার, স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণ করছে একদল শিক্ষার্থী। এখানে কিন্তু সবাই দেখতেছেন, এরা কিন্তু সবাই স্টুডেন্টস, তাই না? স্কুল টুলে পড়তেছে সবাই, কিন্তু ওরা সবাই বের হয়েছে হেল্প করতে, যে যত রাস্তায় যত যারা ডে লেবার করতেছে, অথবা রিক্সাওয়ালা মামা যত আছে, অথবা সিএনজি মামা আছে, যাদের এই হিটের মধ্যে কষ্ট হচ্ছে, ওদেরকে তৃষ্ণাটা মিটানোর জন্য যতটুকু পারে হেল্প করতেছে। অ্যান্ড একটা বড় জিনিস আমাদের মনে হয় জানা উচিত যে এটা কিন্তু একটা হিট অ্যালার্ট, মানে লিটারালি ইটস এ হিট ওয়েভ, মানে আউটব্রেক হচ্ছে, যেখানে 40 ডিগ্রি পার হয়ে যাচ্ছে, যেখানে অনেক 17 জন আর মনে হয় মারাও গেছে কিছুদিন আগে। সো আমার মনে হয় এইসব ছাত্ররা যদি এসে হেল্প করতে পারে, তাহলে বাকি ছাত্ররা কেন মাঠে নেমে এখন হেল্প করবে না, আমার এটাই মনে হয়। আমি গরমের জন্য মানুষদেরকে ঠান্ডা ড্রিঙ্ক দেওয়ার জন্য দিয়েছি। ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ও সিলভার লাইটিং এর যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের সহায়তায় অন্যদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। আমরা আজকে এখানে এসেছি কারণ অনেক রোদ আর কয়েকদিনে অনেক মানুষ মারা গিয়েছে রোদের জন্য। তো আমরা ঠান্ডা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ডিস্ট্রিবিউট করতেছি, যাতে একটু কষ্ট যদি দূর করতে পারি আমরা আমাদের লেবারদের থেকে, এটার জন্য ভাবে পাবলিসাইজ করতেছি, যাতে মানুষরা দেখুক আর মানুষরা দেখে আমাদের স্টেপস ফলো করুক। আর যদি সবাই হেল্প করে মানুষদেরকে, তাহলে হ্যাঁ, সবাই সাহায্য করলে ভালো হয়। আমরা সবাই ফিল করতেছি কতটা গরম পড়ছে লাস্ট ফিউ ডেজ। ওয়ার্স্ট হিট ওয়েভ চলতেছে ঢাকায় রাইট নাও, পুরো বাংলাদেশে অ্যাকচুয়ালি। আর আমরা যারা বাসায় এসিতে, গাড়িতে এসিতে চড়তেছি, আমরাও কমপ্লেন করতেছি অ্যাবাউট হাউ হট ইট ইজ। তো অবভিয়াসলি উই ক্যান অনলি ইম্যাজিন কতটা খারাপ সিচুয়েশন অন দ্য স্ট্রিটস। তো এখানে আমরা সবাই স্টুডেন্টসরাই একসাথে হয়েছি টু ডিস্ট্রিবিউট ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ড্রিঙ্কস টু হেল্প আউট আর কি, যে যতটুকু পারি আর কি। আমরা একটা স্মল ইনিশিয়েটিভ, আমাদের এফোর্টসগুলো উই ওয়ান্ট যে সবার কাছে যাক, সবাই যাতে দেখুক, সো দ্যাট ওনারাও ইন্সপায়ার্ড হয় অ্যান্ড দে ক্যান অলসো ডু এরকম মানে ছোটোখাটো কিছু আমাদের মতন। আসলে ছোট ছোট করলেই একসাথে এটা একটা কিছু বড় হবে, সেই জন্যই আমাদের ইচ্ছা। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ঢাকায় ব্যায়াম ফাউন্ডেশন ভবনে প্রাক বাজেটে সিগারেটের উপর কর আরোপের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উপস্থিত ছিলেন সংসদ সদস্য, চিত্রনায়ক ফেরদৌস সহ অন্যরা। এবি পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক ও দেশবরেণ্য বুদ্ধিজীবীদের সম্মিলন ও মতবিনিময় সভা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক সহ অন্যরা। তীব্র তাপদাহে টানা 8 দিনব্যাপী বিশুদ্ধ ঠান্ডা পানি, খাবার, স্যালাইন ও ছাতা বিতরণ করেছে ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। অষ্টম দিনে 5 নম্বর ওয়ার্ডের প্রধান সড়কে 5000 শ্রমজীবী, পেশাজীবী ও পথচারীর মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার, স্যালাইন বিতরণ করা হয়। এর পাশাপাশি পুলিশ ও রিক্সা ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। ব্যাংক অ্যাসুরেন্সের চুক্তি সই হয়েছে আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসির মধ্যে। গুলশানে আকিস তাকাফুলের নিবন্ধিত কার্যালয়ে ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরিফিনের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। এর মাধ্যমে সিটি ব্যাংক তার গ্রাহকদের ইসলামী শরিয়া ভিত্তিক বীমা প্রতিষ্ঠান আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে বীমা পলিসি প্রদান করতে পারবে। বিশ্বখ্যাত ব্র্যান্ড লাক্সের 100 বছর উদযাপন উপলক্ষে নতুন ফর্মুলার লাক্স সাবানের উন্মোচন অনুষ্ঠান হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা জানান, নতুন এই লাক্স সাবান ভিটামিন সি এবং ভিটামিন ই যুক্ত আরও উন্নত ফর্মুলেশন নিয়ে আসছে,
যা ভোক্তাদের দেবে ফ্লোলেস উজ্জ্বল ত্বক। অনুষ্ঠানে বাংলাদেশের তারকা গুলশানারা আক্তার চম্পা, শামিমারা নিপা, সুবর্ণা মোস্তফা, আফসানা মিমি, ওপি করিম, রুমানা রশিদ ঈশিতা, কুসুম শিকদার, মেহজাবিন চৌধুরী, জাকিয়াবারি মোমো এবং বিদ্যা সিনহা মিমকে একত্রিত করা হয়েছিল, যাদের যুগ যুগ ধরে লাক্সের উত্তরাধিকার অংশ হওয়ার স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আক্তার, পার্সোনাল কেয়ারের মার্কেটিং ডিরেক্টর নীলুষি জয়তিলেকে এবং ইউবিএল এর ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা পুরস্কার তুলে দেন। রূপালী ব্যাংক পিএলসি ঢাকা উত্তর বিভাগের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায়িক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। দিলকুশা ব্যাংকের প্রধান কার্যালয়ে কনফারেন্স রুমে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মোহাম্মদ হারুন রশিদ। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ নোমান মিয়া। মাস্টার কার্ড ও ব্যাংক এশিয়া পিএলসি যৌথভাবে ওয়ার্ল্ড এলিট মাস্টার কার্ড ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে কার্ড হোল্ডাররা দেশের ভেতরে এবং দেশের বাইরে ভ্রমণের সময় নানা আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধা পাবেন। মাস্টার কার্ডের সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার বিকাশ ভার্মা বলেন, বাংলাদেশের কার্ড হোল্ডারদের ডিজিটাল লেনদেন নিরাপদ, সুরক্ষিত এবং ফলপ্রসূ করতে মাস্টার কার্ড প্রতিশ্রুতিবদ্ধ। বাড়িতে অবস্থান, ভ্রমণ কিংবা দৈনন্দিন কেনাকাটা করার সময় কার্ড হোল্ডাররা যেন একটি সমৃদ্ধ অভিজ্ঞতা এবং মানসিক শান্তি উপভোগ করতে পারেন, সেই নিশ্চয়তা দেয় কার্ডটি। লেখকদের সংগঠন ষড়ভুজের আয়োজনে কবিতা আবৃত্তি ও মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে 6 জন লেখকের কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় সহ 5 শিল্পী। আবৃত্তি শেষে সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলা ভিশন। কবিতার প্রাণ খুলে হাসে না, বাংলা ভিশন নিউজ। কবিতার জন্ম, মেয়েটি অনন্ত যৌবনা। এবারে খেলা সংবাদ। ক্রিকেট টি-20 সিরিজ প্রস্তুতির নামে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে সিরিজটাকে হালকাভাবে নিতে রাজি নন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বরং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাকে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। এই সিরিজে 5টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে, যার প্রথমটি হবে শুক্রবার। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপের প্রস্তুতি নিতেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ। বিশ্বকাপের ভাবনায় থাকা সাকিব, মুস্তাফিজ, সৌম্য সরকার নেই প্রথম 3 ম্যাচের স্কোয়াডে। অর্থাৎ প্রথম 3 ম্যাচের 15 সদস্য থেকে 3 জন বাদ পড়বেন বিশ্বকাপ দল থেকে। অনেকেরই ধারণা প্রথম 3 ম্যাচে দলের সবাইকেই নিজেদের প্রমাণের সুযোগ দেবে বাংলাদেশ। যদিও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন এই ধারণা ভুল। তার মতে স্কোয়াডের 15 জন সদস্যই পরীক্ষিত পারফর্মার, এক্সপেরিমেন্টের প্রয়োজন নেই। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না, কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। অনেকদিন পর দলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। লেট অর্ডারের ব্যাটিংটা এখন টাইগার অধিনায়কের বড় ভরসা। লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। অবশ্যই সাইফুদ্দিনের জন্য একটা বড় অপরচুনিটি, ও যদি ম্যাচ খেলার সুযোগ পায় অবশ্যই টিমের জন্য ভালো হবে, এবং ও যদি ওর সেরাটা দিতে পারে অবশ্যই টিম হেল্পফুল হবে। টি-20 বিশ্বকাপটা টিভি পর্দাতেই দেখতে হবে সিকান্দার রাজার জিম্বাবুয়েকে। অনেকেরই ধারণা এই সিরিজটা জিম্বাবুয়ের জন্য আসলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়তার মিশন। যদিও এই ধারণা ঘোর বিরোধী জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা, বরং সিরিজ জিততে যথেষ্ট প্রস্তুতি নিয়েই এসেছেন তারা, জানালেন রাজা। I cannot predict the future, that I can't do.
আমি ভবিষ্যৎ বলতে পারবো না। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েই সিরিজটা খেলতে এসেছি। আমরা এখানে সিরিজটা জিততে এসেছি, যেমনটা বাংলাদেশ জিততে চাই। আমি বলতে পারবো না যে আমরা বাংলাদেশকে এই সিরিজে ৩-৪ কিংবা ৫-০ ব্যবধানে হারাবো। এটা বলা বাংলাদেশকে অসম্মান করা হবে। একইভাবে বাংলাদেশ আমাদের ৫-০ ব্যবধানে হারাবে ভাবাটাও আমাদের জন্য অসম্মানের হবে। ভালো একটা সিরিজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দুই অধিনায়কেরই। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজ তৃতীয় ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে ৩-০ এগিয়ে 5 ম্যাচ সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। সিলেটে বাংলাদেশের 7 উইকেটে ১১৭ রানের স্কোর 9 বল হাতে রেখেই টপকে যায় ভারত। সেপ্টেম্বরে বাংলাদেশে হবে টি-20 নারী বিশ্বকাপ। সিলেট স্টেডিয়াম বিশ্বকাপের অন্যতম ভেন্যু। বিশ্বকাপের প্রস্তুতিতেই ভারতের বিপক্ষে এই সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল, কিন্তু প্রথম 3 ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগটি নিতে পারছে না বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা আর 2-1 জন ছাড়া ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারছেন না অন্যান্যরা। টপ অর্ডারের ব্যাটাররা কিছু রান পেলেও লোয়ার মিডল অর্ডার ও টেইল এন্ডাররা বারবার হতাশ করছেন। তৃতীয় টি-20তে টসে হেরে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে 13 ওভারে 2 উইকেটে 85 রান তুলেছিল স্বাগতিকরা, কিন্তু এরপরই তাসের ঘরের মতোই ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ওপেনিংয়ে দিলালা আক্তার 27 বলে 39, অধিনায়ক নিগার সুলতানা 28 এবং সোবহান মোস্তারির ব্যাট থেকে এসেছে 15 রান। অন্যরা পুরো ব্যর্থ। শেষ 5 ওভারে মাত্র 28 রান তুলতে পেরেছে বাংলাদেশ। এখানেই হয়েছে ম্যাচের বড় পার্থক্যটি। তবে বোলিংয়েও হতাশ করেছে বাংলাদেশ। ভারতের 2 ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা 91 রানে জুটি গড়ে সহজ জয়ের ভিত গড়ে দেন। শেফালি 51 এবং স্মৃতি মান্দানার ব্যাট থেকে এসেছে 47 রানে। এই জয়ে বাংলাদেশকে ইন্ডিয়ান ওয়াশের পথে আরেক ধাপ এগিয়ে গেল হারমানপ্রীত কৌরের দল। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উপযুক্ত প্রার্থী নেই নির্বাচন বর্জনকারীদের। দ্রব্যমূল্য, নিম্ন আয়ের মানুষের কিছুটা কষ্ট আছে, হাহাকার নেই বলেছেন প্রধানমন্ত্রী। মেডিকেল চেকআপ শেষে হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া। বিদেশে নিয়ে তার লিভার ট্রান্সপ্লান্ট জরুরি জানিয়েছেন চিকিৎসক। রাজনীতির দখলে বিচার প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। অভিযোগ টিআইবি নজরদারিতে থাকবে রাষ্ট্রবিরোধীরা, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। তাপদাহের যন্ত্রণা, চট্টগ্রাম সহ কয়েক জায়গায় স্বস্তির বৃষ্টি। ঢাকায়ও হবে 2-1 দিনে চলতি মাসের মাঝামাঝিতে ঘূর্ণিঝড়ের শঙ্কা। 3 দিনের রিমান্ডে কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার। মৃত্যু সনদ জালিয়াতি ও দাফনে ব্যাপক অনিয়মের প্রমাণ পুলিশের হাতে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।